11 মে বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে সেটা। গোদাগাড়ির জঙ্গি আস্তানায় দমকল কর্মী সহ নিহত 6 জন, ঘটনাস্থলে পুলিশের বোমা বিশেষজ্ঞ। বনানীতে ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দি 2 ছাত্রীর, এখনো ধরাছোঁয়ার বাইরে আসামি। শিল্পকলায় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী, অংশ নিচ্ছে 49টি দেশের 665 আলোকচিত্র। রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গিদের আত্মঘাতী হামলায় আহত ফায়ার সার্ভিসের সদস্য আব্দুল মতিন ও 5 জঙ্গি নিহত হয়েছে। আত্মসমর্পণ করেছে 2 শিশুসহ সুমাইয়া নামে এক নারী। আহত হয়েছে পুলিশের 2 সদস্য। এদিকে দমকল কর্মী নিহতের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গোদাগাড়ির বেনিপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ভোর থেকেই ঘিরে রাখে পুলিশ। সকালে বাড়ির ভেতরে থাকা সবাইকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মাইকিং করা হয়, কিন্তু কোনো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাড়িটি লক্ষ্য করে পানি ছোড়া হয়। এতে ঘরের মাটির দেয়াল ভেঙে পড়ার সাথে সাথে ভেতরে থাকা বিস্ফোরক অকেজো হবে বলে মনে করছিল পুলিশ। এরই এক পর্যায়ে হঠাৎ বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে বাড়ির মালিক সাজ্জাদ, তার স্ত্রী বেলি, তাদের 2 ছেলে আল আমিন ও আশরাফুল আর মেয়ে কারিমা। চাপটে ধরে ফায়ারকর্মী আব্দুল মতিনকে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় নিজেদের শরীরে বেঁধে রাখা সুইসাইডাল ভেস্টে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একই সময় পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। নিহত হয় 5 জঙ্গি, আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আহত ফায়ারকর্মী আব্দুল মতিন। একসঙ্গে 4-5 জন বের হয়ে আসে এবং তাদের হাতে শাবল বর্ষা থাকে, আসেই ফায়ার সার্ভিস কর্মীকে মেরে দেয় ঘটনাস্থলে। তারপরে ওকে মেরে দেওয়ার পরে এক মহিলা ওই ফায়ার সার্ভিস কর্মীকে আবার মারতে থাকে। এদিকে বাড়ির মালিক নিহত জঙ্গি সাজ্জাদের বড় মেয়েও তার 2 শিশু সন্তান সহ ওই বাড়ি থেকে বের হয়। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তার স্বামী নাশকতার মামলায় কারাগারে রয়েছে। এলাকার লোকজন জানায় সাজ্জাদ মাস 6 আগে মাছমারা গ্রাম থেকে সরে এসে বেনিপুরের এই ফাঁকা জায়গায় বসতি গড়ে। ফেরি করে শাড়ি কাপড় বিক্রি করত সাজ্জাদ। এলাকার লোক তাদেরকে কোনো সন্দেহ তালিকায় এ পর্যন্ত দেখে নাই। এখন তারা যে এত বড় কাজ বা জেএমবির সঙ্গে তারা জড়িত, এখন আমাদের এই মাটিকাটা ইউনিয়ন মাছমারা বেনিপুরের লোক এখন তারা অনুভব করতে পারছে। পুলিশ জানায় বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর বাড়ির ভেতরে তল্লাশি চলবে। বোম ডিসপোজাল টিম না আসা পর্যন্ত ভিতরে ঢুকতেছি না, যার জন্য আমরা এখনো সাংগুন হতে বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা, আর মৃতের সংখ্যা সঠিক কত। জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণের সময় স্প্লিন্টারের আঘাতে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, এএসআই উৎপল ও কনস্টেবল তাজুল। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোদাগাড়ির জঙ্গি আস্তানায় পৌঁছেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। জঙ্গি বিরোধী অভিযান নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং রাজশাহীর গোদাগাড়ি থেকে টেলিফোনে জানাবেন প্রতিবেদক মাইনুল হাসান। হাসিবুর রহমান, সকালবেলা যে ঘটনা, আজকে সারাদিনের অভিযান সম্পর্কেই জানতে চাই এবং সর্বশেষ কতজন আহত এখন চিকিৎসাধীন আছে? আমি যেটা জানতে পেরেছি, পুলিশ বাহিনীর 4 জন সদস্য, এর মধ্যে 3 জন একটু বেশি, সহ মোট 4 জন এখন আহত আছে বলে আমি জানতে পেরেছি। এর মধ্যে আপনি যেমনটা বলেছিলেন যে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী রয়েছেন। আর এর বাইরে সাধারণ কোনো মানুষ আহত হয়েছে এমন কোনো তথ্য আমরা পাইনি। আর যারা ওই জঙ্গি আস্তানার ভিতর থেকে বেরিয়ে এসেছে তাদের কোনো ক্ষত শরীরে ছিল এমনটাও আমার জানা নেই। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে আজকের যে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানটি হয়েছে, এটি মূলত বগুড়া থেকে শনাক্ত করা হয়। একইভাবে বগুড়ার পাশাপাশি অন্যান্য এলাকায়, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরেও কিন্তু বগুড়া পুলিশেরই চৌখস কর্মকর্তারা এসব কিছু শনাক্ত করতে পারেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় যে জঙ্গি আস্তানাটায় হামলা হয় বা যে জঙ্গি আস্তানায় সাথে পুলিশ এবং জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে যারা মারা গেছে তাদের মধ্যে একজন ছিল এই
অঞ্চলে যারা গোলা বারুদ সরবরাহ করে, অস্ত্র সরবরাহ করে বা বিস্ফোরক সরবরাহ করে তাদের শীর্ষ পর্যায়ের একজন নেতা, এবং তার কারণেই এই অঞ্চলে যে জেএমবির উত্থান অথবা বোমা বিস্ফোরণের ঘটনাগুলোর খবর আসছে সেটার পেছনে তার ইঙ্গিতই বেশি বড় বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে যারা এখন আত্মঘাতী হিসেবে কাজ করছে তারা কিন্তু পারিবারিক পরিবেশের ছদ্ম আবরণেই কাজ করছে। বিশেষ করে আপনি যদি কয়েকদিন আগের কথা খেয়াল করেন যে চাঁপাইনবাবগঞ্জে যে বাড়িটিতে পুলিশ জঙ্গি আস্তানা হিসেবে অভিযান চালায় সেখানেও কিন্তু একটি পরিবারই ছিল। আজকে যেখানে হামলা আর ঘটনা ঘটলো বা আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু একটি পরিবারই রয়েছে। আগে যেমন সরাসরি জেএমবির সঙ্গে কেউ না কেউ জড়িত থাকতো, শিশুদেরকে সম্পৃক্ত করা হতো না বা নারীদেরকে ওইভাবে করা হতো না, এটা কিন্তু বেশ কিছুদিন আগে পরিবর্তন এসেছে দলীয় কাঠামোতে বা সংগঠনের কাঠামোতে। সে কারণে এখন পুরো পরিবারই জঙ্গিদের সঙ্গে মিশে যাচ্ছে এবং তারা পুরো পরিবারটাই এই জঙ্গি তৎপরতার সাথে জড়িয়ে পড়ছে, এমন তথ্যই আমরা পাচ্ছি। হাসিবুর রহমান, আজকে জঙ্গি বিরোধী যে অভিযানটি, এই অভিযানটা অন্য অভিযানের চেয়ে একটু ভিন্ন মনে হয়েছে। যে কোন কোন বাহিনী এটিতে অংশগ্রহণ করেছিল? যাইতে প্রথমে জানিয়ে রাখি যে বগুড়া পুলিশ কিন্তু এই জায়গাটাকে শনাক্ত করেছে, এই আস্তানাটাকে শনাক্ত করে। তারপর রাত্রিতে বগুড়া জেলা পুলিশের কর্মকর্তারা এইখান থেকে এই যে জায়গাটাকে শনাক্ত করা হলো সেটি রাজশাহী পুলিশের হাতে বুঝিয়ে দিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জে আরও 2টি আস্তানার সন্ধানে বেরোবে এবং সেখানেও গিয়েও তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে। তাদের যে কর্মকাণ্ডের যে সব তথ্য সেগুলো পেয়েছে এবং নাটোরেও 2টি জায়গায় তারা আজকে অভিযান চালায়। এবং এখানে যে অভিযানটি চালানো হয়েছে এটা কিন্তু পুলিশের জন্য অনেকটাই সহজ ছিল এই কারণে যে চাঁপাইনবাবগঞ্জের বাড়িটা ছিল একেবারে সুরক্ষিত, বাহিরে ছিল প্রাচীর, ভেতরে শক্ত দেয়াল, সব মিলিয়ে ছিল বেশ কঠিন একটি অভিযান চাঁপাইনবাবগঞ্জেটা। কিন্তু এখানে একেবারে নতুন বাড়ি, মাটির দেয়াল, সেক্ষেত্রে পুলিশের খুব একটি বেগ পেতে হয়নি। কিন্তু পুলিশের যে কর্মকর্তারা এখানে দায়িত্বে ছিলেন তাদের একজনের কাছে আমি জানতে পেরেছি যে দমকল কর্মীর মৃত্যুর কারণটি ছিল যে তার পা পিছলে পড়ে যাওয়ার সুযোগটাই নিয়েছে জঙ্গি সাজ্জাদের স্ত্রী এসে তার উপরে হামলা চালিয়ে তাকে হত্যা করে এবং এই সময় সে কিন্তু তার যে আত্মঘাতী পরিকল্পনার অংশ, সে তার ভেতরে যে বোমাটি ছিল সেটি সহ সে দমকল কর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ে বা তাকে জাপটে ধরে, এমন কথাই আমরা জানতে পেরেছি। আর আজকে কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, এর পাশাপাশি ছিল পিবিআই এবং র্যাবেরও কিছু সদস্য। তবে আজকে শুধু পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেই আস্তানা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর আগে যেমন আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখেছি যে আস্তানার ভেতর থেকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্য করে গুলি ছোড়া হয়, বোমা বিস্ফোরণ ঘটানো হয়, সেটি কিন্তু আজকে ছিল না। আজকে শুধু একই পরিবারের যে 5 জন ছিল তারা পুলিশের গুলি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন অথবা বোমা বিস্ফোরণে মারা গেছেন। পুলিশের প্রতি আজকে এই কোনো গুলির ছোড়ার ঘটনা আমাদের নজরে আসেনি। হাসিবুর রহমান, সুমাইয়া যিনি তার 2 শিশু সন্তান নিয়ে আত্মসমর্পণ করেছেন, তিনি এখন কোথায় আছে? তিনি পুলিশের কাছে কোনো ধরনের স্বীকারোক্তি বা বক্তব্য দিয়েছেন কিনা? না, পুলিশের কাছে ঠিক এই মুহূর্তে কি ধরনের স্বীকারোক্তি দিয়েছে সুমাইয়া সে সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য জানতে পারিনি। তবে পুলিশ কর্মকর্তাদের ধারণা যে সুমাইয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, কারণ সুমাইয়া এই বাড়ির যে তার বাবা মা বা অন্যান্যদের সাথে যে অন্যান্যদের চলাচলের ঘটনা দেখেছেন বা যারা আসতেন তাদের কাছে, তাদের সম্পর্কে সুমাইয়ার কাছে অনেক তথ্য থাকতে পারে, এমনটাই ধারণা করছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, এই মুহূর্তে পুলিশের বোমা বিশেষজ্ঞরা যারা আছেন তারা তাদের কার্যক্রম শুরু করেছে কিনা? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ঢাকা থেকে যে বোমা বিশেষজ্ঞ 12 জন একটি টিম রাজশাহীর সামনে এক জায়গায় পৌঁছেছে। তারা প্রায় 1 ঘন্টা অভিযান শেষে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন। সেখানে তিনি জানান যে অভিযান আজকের মতো শেষ হয়েছে, যেহেতু বোমা নিষ্ক্রিয় দলটি পৌঁছাতে প্রায় সন্ধ্যা
সময় এই ধরনের অভিযান চালানো একটু তারা চালায় না সাধারণত, সে কারণে আজকের মতো প্রায় 1 ঘন্টা পৌনে 8টার দিকে সেই অভিযানটি বন্ধ করে দেওয়া হয় এবং তিনি জানান যে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথেই সেই অভিযানটি আবার চালানো হবে এবং যে লাশগুলো আছে এবং যে বাড়িতে তার অবস্থান ছিল সেই বাড়িতে তারা প্রবেশ করবে। তবে তিনি আরো জানিয়েছেন যে আমরা সকাল থেকে জানছিলাম বা তথ্য বিবৃতি ছিল যে একই পরিবারের 5 জন নিহত হওয়ার ঘটনা। তিনি সেটা জানিয়েছেন যে একই পরিবারের 4 জন মারা গেছেন, সাজ্জাদ, বেলি, কারিমা ও আলমামুন হল একটি পরিবারের সদস্য। আর আশরাফুল যিনি আছেন তিনি সাধারণত বহিরাগত, তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন এবং যে সকাল প্রায় এবং তারা একসাথে 8 জন বেরোয় এবং তারা পুলিশের বক্তব্যে হামলা চালায়। তিনি যেটা জানিয়েছেন যে আনুষ্ঠানিক বক্তব্যে যে গতকাল 1টা থেকে মূলত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তারা চারদিক থেকে ঘিরে রাখে। ভোর 4টার দিকে যে বিষয়ে যারা এই জঙ্গি সদস্য ছিল তারা মূলত একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এর ঠিক 2 ঘন্টা পরে তারা আবারও একটি বিস্ফোরণ ঘটায়। তো এরপরে ওই বিস্ফোরণের ঘটায় সাধারণত করে কেউ আহত হয়নি। তবে 7:40-এর দিকে তারা 8 জন যখন বেরিয়ে আসে এবং বেরিয়ে যে ফায়ার সার্ভিস কর্মী তারা যেখানে পানি দিয়ে মাটির ভাঙার চেষ্টা করতে সেখানে তার উপর হামলা চালায় এবং সেখানে পুলিশের দাবি করতে যে তারা যে 5 জন নিহত হয়েছে তারা 5 জনই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। আর বাকি 3 জন সুমাইয়া ও দুই শিশু সন্তান তাদেরকে তারা নিরাপদে রিকভারি করতে সক্ষম হয়েছে। তবে সব মিলে যেটা বলছেন যে তারা কিন্তু কোনো জঙ্গি সংগঠনের নাম তারা জানানি। তবে তিনি বলছেন যে তারা জঙ্গি সংগঠনের সাথে জড়িত, তবে কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত তারা এইটি মূলত এখনো জানাতে পারেনি। এবং তিনি বলছেন যে সুমাইয়া যিনি আছেন তাকে জিজ্ঞাসাবাদ করা আছে, হয়তো সুমাইয়ার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ একটি তথ্য তাদের মিলবে। তো এইটা একটা যেহেতু বলেছে যেহেতু অভিযোগ শেষে লাশগুলো কিন্তু এখনো সেখানে পড়ে আছে, তারা বলছেন যে সকালে আসার পরে মূলত যেহেতু লাশগুলো রাত্রি হয়ে গেছে তারা তারা যেহেতু সুইসাইডাল ব্যাগ করেছিল এখানে তারা বিস্ফোরণ ঘটিয়েছে, অতএব যেহেতু সেখানে তাদের শরীরে আরো বোমা থাকতে পারে বা আরো অন্য ধরনের বিস্ফোরণ থাকতে পারে, যেহেতু রাত্রি হয়ে গেছে কারণ তারা আজকে অভিযান সমাপ্ত করছে। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে তারা অভিযান চালাবে এবং লাশগুলো সেখান থেকে সরাবে এবং যে বাড়িতে তারা অবস্থান করে সেই বাড়িতে ঢুকে তারা তল্লাশি চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। মাইনুল হাসান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী। এই সঙ্গে নিচ্ছি এডিটর স্পিকে একটা বিরতি। বনানীতে হোটেলে ধর্ষণের শিকার 2 ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা মুখ্য মহানগর হাকিম আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে 22 ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত সংস্থা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা বেলা 11টার দিকে তাদের আদালতে নিয়ে যান। 28 মার্চ বনানীর একটি হোটেলে জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। ঘটনার 40 দিন পর গত 6 মে তাদের একজন বনানী থানায় মামলা করেন। মামলার আসামিরা হলো আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাইম আশরাফ ওরফে হালিম, ব্যবসায়ী রেগনাম গ্রুপের মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের দেহরক্ষী ও গাড়ি চালক। মামলার 5 দিন পরও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষণ মামলা, এটা একটা চাঞ্চল্যকর মামলা। এই মামলাটা 2 জনকে ধর্ষণ করা হয়েছিল এবং তারা আজকে আদালতে জবানবন্দি দিতে আসছে। 2 জন আদালতে তাদের 22 ধারায় তারা জবানবন্দি দিয়েছে এবং তারা জবানবন্দি দিয়েছে যে ঘটনার সাথে কারা কারা জড়িত আছে, আরও কারা কারা সম্পৃক্ত, কীভাবে ঘটনা হয়েছে সব কিছুই বিস্তারিতভাবে তারা আদালতে তারা ম্যাজিস্ট্রেটের সম্মুখে এটা বলেছে আর কি। বনানীতে 2 ছাত্রী ধর্ষণের মামলায় আসামি নাইম আশরাফের আসল নাম হাসান মোহাম্মদ হালিম। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নে তার পৈতৃক বাড়ি এলাকাতেও নানা ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে হালিমের বিরুদ্ধে। পরিবার, এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে সে হালিম নামেই পরিচিত, কিন্তু ঢাকায় এসে নিজ এলাকার চেয়ারম্যানের ছেলের নামে নিজের পরিচয় দেয় নাইম আশরাফ নামে। প্রভাবশালী চেয়ারম্যানের পরিচয় দিয়ে এর আগেও নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাইম আশরাফ আসলে যে ব্যক্তিটার নাম প্রয়োগ করেছে তার নাম মোহাম্মদ হাসান মোহাম্মদ হালিম। আসলে সে একটা চিটার, থাপ্পাবাজ। ওর বাপ তো মনে হয় যে একটা করে কামড়া ছেলে, ওর বাপ করে কামড়া দেখা চুরি বাঙ্গুরি বেঁচে খাইছে আগে, চুরি বাঙ্গুরি। স্কুল জীবন থেকে হালিম প্রতারক, তার বিরুদ্ধে এর আগেও মৌখিক অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকার চেয়ারম্যান।
বিভিন্ন সময় বিভিন্ন শব্দ নাম দিয়ে ও ব্ল্যাকমেইল করে। ওই বেটা ওর যখন ছবি প্রকাশ হয়েছে, ছবি যায় যখন দেখছে তখন এলাকার মানুষ করছে যে এটা না আমজাদের বেটা হালিম, তোর নাম কেন নাই মাস্টার। নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ব্যানার পোস্টার লাগিয়েছে হালিম। তাতে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় নেতাদের ছবিও। কিন্তু নেতারা বলছেন দলের কোনো পদেই নেই হালিম। কোথাও নাইম আশরাফ, কোথাও আব্দুল হালিম হাসান নামে এসেছে। তো প্রকৃতপক্ষেই এই নামে কাজীপুর উপজেলা কমিটিতে কোনো সহসভাপতি এই নামে কোনো ব্যক্তি নেই। জেলা পুলিশও প্রাথমিক তদন্তে হালিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেয়েছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নাইম আশরাফের স্থায়ী ঠিকানায় অভিযান পরিচালনা করি। তাকে সেখানে পাওয়া যায়নি। তার বাবা মা এবং আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ সেই বাড়িতে অবস্থান করে না। তবে তাকে গ্রেফতারের জন্য জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। গান্দাইল ইউনিয়নের বাড়িতে থাকতেন হালিমের বাবা মা। তবে বনানীতে ছাত্রী ধর্ষণে হালিমের জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকে বাড়িটি তালাবদ্ধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কর্মী খুশি কবির। খুশি কবির, একটা লম্বা সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না, এইটার জন্য আসলে কাদেরকে দায়ী করবেন? দায়িত্ব আমরা করব অবশ্যই পুলিশ আর প্রশাসনকে, বিশেষ করে পুলিশ প্রশাসন। তাদের কাছে অনেক তথ্য থাকে, তারা যদি চায় তারা অবশ্যই তারা গ্রেফতার করতে পারবে। এখন বলা হচ্ছে যে সেখানে তার পোস্টার যেখানে ছাপানো হয়েছে, সে নিজেকে বলছে, প্রচার করছে যে সে স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত। তার মানে তার এলাকায় তো তার পরিচিতি আছে, খুঁজে বের করাটা খুব বেশি কঠিন না। আর বাকি দুজন তো তারা তো পরিচিত, এদেরকেও বের করা কোনো কঠিন না। এটা হচ্ছে যে আমি বলবো যে তারা পুলিশ ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, তাদের উপরেই দায়িত্বটা, পুরো দায়টা বজায়। আর ওটার উপরে এটা পড়ে যে তারা কিন্তু চাইলে, আমি জানি অনেক জায়গা থেকে তারা অনেক কিছুই তথ্য পেয়েছে। আমরা যদি দেখি যে জঙ্গিদের যেভাবে তারা তাদের আস্তানাগুলো পরবর্তীতে গত জুলাইয়ের পরে তারা বের করতে পেরেছে, এখনো করছে, তার মানে তারা চাইলে তথ্যগুলো তাদের কাছে আছে। এই তিনজনকেও তারা পারবে। খুশি কবির, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আপনার কাছে আসবো এবং জানতে চাইবো যে আসামির সামাজিক অবস্থানের কারণে এরকম হচ্ছে কিনা, নাকি অন্য কোনো কারণও থাকতে পারে। কারণ আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এইসব আসামির ছবি ছড়িয়ে পড়েছে, তাতে এদের চলাচল করা খুব সহজ না। কোনো এক জায়গায় অবশ্যই পালিয়ে থাকা অথবা দেশ থেকে চলে যাওয়া, এরকম সম্ভাবনাগুলি আছে। সেক্ষেত্রে যথেষ্ট তারা যাতে পালিয়ে যেতে না পারে সেগুলির জন্য যথেষ্ট উদ্যোগ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা সেগুলিও জানতে চাইবো। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। বনানীর ধর্ষণের আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছে মানবাধিকার কর্মী খুশি কবির। খুশি কবির, আসামিদের গ্রেপ্তারে এই যে সময় লাগছে, আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যথেষ্ট এর বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছেন। সেগুলিও একটু জানতে চাই যে কি কি কর্মসূচি আসছে যেন পুলিশ বা প্রশাসন বাধ্য হয় দ্রুত খুনিদের অবস্থান, ধর্ষণকারীদের অবস্থান যেরকমই হোক না কেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এমনিতে তো আপনি যেটা বললেন যে সামাজিক মাধ্যমগুলোতে তো স্পষ্ট করে খুব বেশ লেখালেখি হচ্ছে এবং সবাই কিন্তু এক সুরেই কথা বলছে যে এরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের যতই অর্থ থাকুক না কেন, এদেরকে শাস্তি দিতেই হবে। যে ধরনের সমাবেশ হয়েছে, কালকেও গতকালও হয়েছিল, সেখানে যে আমি সাধারণত যারা শাহবাগে সবসময় আসেন, এদের বাহিরে অনেক অনেক ব্যক্তি, অনেক পেশাজীবী, অনেক ছাত্রছাত্রী আসছিল,
যারা সবসময় যে প্রতিবাদ করে থাকে তাদের বাহিরেও অনেকে আসছিল। তো প্রত্যেকের মধ্যে এটা আছে যে এইবার কিন্তু আসলে এটাকে ছাড়া যাবে না। এটা আমরা অবশ্যই এই দেশের নাগরিক হিসেবে আমরা চাপ দিতে চাই। এখানে প্রত্যেকেই ভয় পাচ্ছে বা মনে করছে যে তনু হত্যার কিছু এখনো হলো না, তারপরে এই যে এরপরেও তো মানে সবিতা চাকমা যেটা পার্বত্য চট্টগ্রামে হয়েছে ওখানেও হয়নি, কিন্তু তনুটা সবচেয়ে বেশি সামনে চলে আসছে যে তনু হত্যার ব্যাপারে এখনো কিছু যখন হয়নি। তো তারপরে যে গারো মেয়েদের যে ধর্ষণ করা হয়েছিল, তো সেখানে অনেক পরে যে পুলিশ তাদেরকে অনেক ঘুরিয়ে তারপরে তাদের কেস নেওয়া হলো। এইখানে আমার মনে হয় একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে পুরো দেশের সবাই যে জেগে উঠেছে, যে ধরনের ফোন কলগুলো পাচ্ছি, যে ধরনের বক্তব্যগুলো আসছে, সেখানে একটা ভালো দিক হচ্ছে যে যারা ভিকটিম, যাদেরকে ধর্ষণ করা হয়েছে তাদের ব্যাপারে তাদেরকে ব্লেমিং করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য হচ্ছে না। বক্তব্য হচ্ছে যারা ধর্ষক, এবং এই স্পষ্ট করে এটা চলে আসছে যে এরা যতই প্রভাবশালী, এরা হয়তো টাকা দিয়ে থাকতে পারে, এরা হয়তো অনেক ধরনের ক্ষমতার অপব্যবহার করতে পারে, কিন্তু এখন জনগণ কিন্তু খুবই সোচ্চার যে এই ধরনের যদি তাদেরকে দেখা যায় যে তাদেরকে তারা পার পেয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমার মনে হয় এদেশের মানুষ চুপচাপ থাকবে না। আমরা দেখেছি 2013-তে যখন যুদ্ধ অপরাধীদের বিচারের সময় রায়ের ব্যাপারে প্রশ্ন উঠেছে যে রায়গুলো কিভাবে হচ্ছে, প্রশ্নগুলো উঠেছে, তখন কিন্তু জনগণ জেগে উঠেছে। তো বাংলাদেশের এটাই হলো একটা ইতিহাস, যখনই একটা বিষয় নিয়ে তারা মনে করছে যে এই জায়গাটা সঠিক। খুশি কবির, অনেকগুলি ঘটনায়, এটা ছাড়া অনেকগুলি ধর্ষণের ঘটনায় আসলে আসামিদের গ্রেপ্তার হয়নি বা মামলাটা ঠিক মতো সম্পন্ন হয়নি, সেটা নিয়ে মানুষের হতাশা আছে। তবে একই সঙ্গে আমরা মনে করি যে পুলিশ বাহিনীর সক্ষমতা নানান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে জঙ্গিদের দমনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ফলে যথেষ্ট গুরুত্ব এই ঘটনাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে দিয়ে পুলিশকে বলা হচ্ছে কিনা সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে। সে বিষয়ে অন্যরা কি ভাবছে সেটি জানবো একটা 1 মিনিটের বিরতির পর আপনার কাছে ফিরে এসে। খুশি কবির, যেটি জানতে চাচ্ছিলাম যে ক্ষমতা এবং অর্থের জোর দিয়ে অবশ্যই অনেক সময় এই জিনিসগুলি ধামাচাপা দেয়া যায়, কিন্তু অবশ্যই জনগণের জোর তার চেয়ে সবসময় বেশি, সেটা বিভিন্ন সময় প্রমাণ হয়েছে। এই ঘটনার ক্ষেত্রেও যেন প্রশাসন আরও বেশি গুরুত্ব দেয়, সেটির জন্য কি ধরনের চাপ মানুষের পক্ষ থেকে দেয়া হচ্ছে, আরও কি কি কর্মসূচি আসবে? কর্মসূচি তো প্রত্যেক জায়গা থেকে নেওয়া হচ্ছে, সব জায়গায় নেওয়া হচ্ছে। আর আপনি যেটা আগেও বললেন যে জঙ্গিদের ব্যাপারে যে পুলিশের তৎপরতা, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা মনে করি যে পুলিশ যেটা করছে খুবই ভালো, কিন্তু এটা এত দেরিতে কেন? প্রথমে তো যখন এই ধরনের যে ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, তখন কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো ভূমিকা নেয়নি। যখন হোলি আর্টিজান বেকারি জুলাইয়ের পরে এবং তারপরে শোলাকিয়াতে ঈদের জামাতে তারা যখন আক্রমণ করতে চেষ্টা করেছে, এরপরেই কিন্তু তারা তৎপর হয়েছে। তার মানে নিশ্চয়ই নির্দেশ আসছিল যে এখন তোমাদেরকে তৎপর হতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে পুলিশ কিন্তু তার নিজের গতিতে চলা উচিত। তাদেরকে যদি এখন বসে থাকতে হয় যে উপর থেকে নির্দেশ আসবে, আর উপর থেকে নির্দেশ যদি কোনোভাবে প্রভাবিত হয়ে আসে, সেটা তো আমাদের দেশের জন্য কাম্য না। আমার মনে পড়ছে যখন রিমা হত্যা হয়েছিল অনেক বছর আগে, তখন কিন্তু রিমাকে যে হত্যা করেছিল তার স্বামী মুনির, সে একদম খুবই মানে আমাদের সবার পরিচিত ডাক্তার পরিবারের সন্তান, কিন্তু যথেষ্ট প্রভাব খাটানোর পরেও জনগণের চাপের মুখে মুনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আমরা মনে করি অনেক সময় যে চাপটা হয়। এখন আপনি যেটা আগে বললেন যে অনেকগুলো ধর্ষণের মামলা হয়েছে যেখানে এখনো
ধরাও হয়নি, কোনো কিছু মানে তাদের বিচারও ঠিক মতো হয়নি। তো আমরা মনে করি যে একটা সময় আসে যখন জনগণ মনে করে যে এই আর না, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা চেষ্টা করব, আমরা বারবার চেষ্টা করব যে চাপটা যেন আসে। আর আমার অনুরোধ থাকবে যে সরকার যেন বক্তব্য শোনে, প্রশাসনে যারা আছে তারা বক্তব্য শোনে, আর বক্তব্য খুবই পরিষ্কার, আমরা এই ছেলেরা যেন পার না পেয়ে যায় সে ব্যাপারে একটা শক্ত ভূমিকা নেওয়া। একটা খালি ছোট কথা বলবো যে যখন একজনের বাপ এভাবে কথা বলে যে আমার ছেলে যদি কিছু করে থাকে এটা মানে সম্মতি ক্রমে হয়েছে, তার মানে সে তার ছেলেকে প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের বক্তব্য আমরা কোনো অভিভাবক থেকে আমরা শুনতে চাই না। খুশি কবির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। ৪৯টি দেশের ৬৬৫ আলোকচিত্রী অংশগ্রহণ করেছে এবারের আয়োজনে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, প্রথমেই জানতে চাই যে এই প্রদর্শনীতে কি কোন কোন দেশের বা এই প্রদর্শনীর মূল উপজীব্য কি বা কোন বিষয়গুলিকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন? আমরা প্রধানত 6টা ক্যাটাগরিতে ভাগ করি ছবিগুলোকে, যেগুলো আমরা অ্যাডভান্স ডিক্লেয়ার করেছিলাম যে এই ক্যাটাগরি হবে। যেমন ওপেন কালার ছবি হবে, যে কোনো বিষয় হতে পারে। দেন একটা ছিল নেচার ছিল এর মধ্যে, তারপরে এর মধ্যে পিপল অ্যাট ওয়ার্ক ছিল। এই ধরনের বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো খুব পপুলার বিষয়, সেই বিষয়গুলিতে ছবি এসছে। অ্যাজ ইউ সেড যে 665 জন পার্টিসিপেন্ট বিদেশ থেকে ছবি পাঠিয়েছে ফ্রম 49 কান্ট্রিজ। কঠিন কাজ, এগুলিকে সামাল দেওয়া, প্রপারলি ক্যাটাগরাইজ করা, মেনটেন করা, প্রোটেক্ট করা, প্রিজার্ভ করা কঠিন কাজ। তারপরেও আমাদের টিম এটা করেছে, কারণ আমাদের অভিজ্ঞতা আছে। এটা তো আমরা 3rd টাইম করলাম, এর আগে 2টো ইন্টারন্যাশনাল এক্সিবিশন আমরা করেছি। এবং আর বড় কথা যে এটা বিপিএস অর্থাৎ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, তো এর জন্ম তো 41 ইয়ার্স আগে। কাজে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো করেছি শিল্পকলার সঙ্গে, অন্যান্য ইয়ের সঙ্গে। এবং এতে একটা বড় আমাদের পার্টনার ছিলেন পেপার ওয়াল বলে একটা কর্পোরেট ছিলেন। তো কথা হচ্ছে যে এটা খুব ছবি, এখনও ছবিগুলো চলছে। মানে 500 ছবি, এত বেশি পরিমাণে ছবি দিয়ে এক্সিবিশন বোধ হয় এদেশে এই প্রথম। এটা আমরা 19 তারিখ পর্যন্ত এটা আছে। এটা ছবিগুলো আমি নিজে বারবার দেখি, এই জন্য যে অনেক ছবি, ভালো কোয়ালিটির ছবি দেখতে ভালো লাগে, বারবার গিয়ে দেখি আমরা। এবং সবাইকে আহ্বান করি যে আমি যেহেতু শিক্ষক বলে আমার ইন্টারেস্ট বেশি, আমি ছাত্রদের নিয়ে যাই, ডিসকাস করি। ভালো হতো যদি ওদেরকে, যারা ফটোগ্রাফার্স, যদি তাদের সঙ্গে পাওয়া যেত, ওদের সঙ্গে একটা ইন্টারাকশন হতে পারত। তবে এবারের ছবির মান খুব ভালো। ইভেন আমাদের বাংলাদেশি যারা ফটোগ্রাফার ছিল, তাদের কাজের মান খুব ভালো। আমরা ইন্টারন্যাশনাল প্লাস ন্যাশনাল দুটো কিন্তু পাশাপাশি করেছি। এবং যেহেতু প্রাইজ মানিও ভালো ছিল, অনেকে উৎসাহ নিয়ে ছবি দিয়েছেন। এবং সেই ছবির মান, বিশেষ করে আমার মনে আছে, বিচার করতে গিয়ে এরকম কনফিউশন এবং এরকম কি বলে সিদ্ধান্তহীনতায় আগে কখনো ভোগী নাই। কারণ ছবিগুলোর মান খুব কাছাকাছি। মানে কোনটাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা যায়, এটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর উত্তেজনা, তর্ক বিতর্ক সবই হয়েছে। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে সঠিক ছবিকেই আমরা পুরস্কৃত করেছি। এবং একটা পুরস্কার ছিল গ্র্যান্ড প্রাইজ, যেটা প্রায় $1000 সমমানের। এই তো আমরাও আশা করি যে এটি দর্শকদের মধ্যেও সাড়া ফেলবে এবং আগ্রহ তৈরি যেটা করেছে সেটি চলতে থাকবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।